প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমি অমিত কর্মকার, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান। তো স্লাইডের দিকে লক্ষ্য করো। আমরা আজকে যে বিষয়টা করতে যাচ্ছি সেটা হচ্ছে লেনদেন। তো লেনদেনের ধারণাটা আমাদের আগে বুঝতে হবে। হ্যাঁ, তো পাঠ্যের বিষয়গুলো আমরা দেখি শিখন ফল, এখানে আমরা কি কি শিখতে পারি। আমরা লেনদেনের অধ্যায় থেকে যে এইগুলো শিখতে পারবো তা হচ্ছে ঘটনা সম্পর্কে বলতে পারবো, লেনদেন ব্যাখ্যা করতে পারবো, লেনদেন চিহ্নিত করতে পারবো এবং ঘটনা ও লেনদেনের পার্থক্য করতে পারবো। তো আমরা একটা ছবিতে দেখি, দেখো তোমরা স্লাইডের মাধ্যমে কি দেখা যাচ্ছে। এখানে কিছু ঘটনা দেখা যাচ্ছে, তাই তো? লেনদেন, লেনদেনটা কি? আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য কোনো কিছুকে বলা হয় লেনদেন। তো আমরা এখানে নানান ধরনের ঘটনা দেখতেছি, তাই না? পৃথিবীতে যা কিছু হচ্ছে প্রত্যেকটা জিনিস কি ঘটনা। দেখো, একটা গাড়ি আর একটা গাড়ির ভিতরে সংঘর্ষ, একটা মেয়ে হাঁটতেছে, একজনে ছবি তুলতেছে, একজনে সবজি ক্রয় করতেছে, একজনে ব্যাংকের সামনে দাঁড়ায় আছে, আর একজনে কৃষি কাজ করতেছে। এগুলা কি ঘটনা। আমাদের এখান থেকে বের করতে হবে কোনটা লেনদেন। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে দেখি কি ঘটনা বলতে কি বুঝি। প্রত্যেক জীবনে যা কিছু ঘটে তাই হচ্ছে কি ঘটনা। আচ্ছা, এখন লেনদেন বলতে কি বোঝায়? অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে এই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। আমি একটু খুলে বলি তোমাদের যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনাটা কি, যে আমরা এমন কিছু করব যে সেটা কি হবে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। ধরি যে আমরা ঘটনা তো বুঝতে পারলাম যে সব কিছু হচ্ছে ঘটনা। একটা জিনিস আমি বলি, তোমরা সেটা লক্ষ্য করো যে একটা ছাত্র ধরো সোহেল প্রতিদিন স্কুলে আসে, এটা কি একটা ঘটনা, তাই না? আমি যদি এখন বলি সোহেল প্রতিদিন একটা সিএনজিতে ভাড়া দিয়ে তারপর স্কুলে আসে, তার মানে কি এটাও ঘটনা। বাট এই ঘটনার সাথে কি আছে? লেনদেন জড়িত আছে। কিভাবে? প্রথম সোহেল আসতো হেঁটে হেঁটে, সেখানে তার অর্থ যায়ও নাই আসেও নাই। বাট পরবর্তী যে ঘটনাটা হয়েছে সেটা কি, সে স্কুলে আসছে কিন্তু সেখানে কি হয়েছে আর্থিক অঙ্কের পরিমাপ হয়েছে। সোহেলের কাছ থেকে টাকা চলে গেছে কার কাছে? রিস্কওয়ালার কাছে। তার মানে কি আমরা ঘটনা এবং লেনদেন দুটা বুঝতে পারছি। কি ঘটনা শুধুই একটা অবস্থা, লেনদেন কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। আমরা লেনদেনের প্রকৃত বৈশিষ্ট্য অনুযায়ী লেনদেন 6 প্রকারের বৈশিষ্ট্য আছে। তো আমরা দেখি বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথম বৈশিষ্ট্য কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। একটা লেনদেন হতে হলে সেটা অবশ্যই কি হবে? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এখানে লেখা আছে স্লাইডে, দেখো লেনদেন একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ঘটনাকে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। কিভাবে? শিক্ষার্থীবৃন্দ, একটু আগে আমি বলেছি যে সে কি করছে, একটা সিএনজি করে স্কুলে আসছে। তো সিএনজিতে যখন স্কুলে আসছে সে ধরো 10 টাকা বা 20 টাকা প্রদান করছে, তার মানে কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তার অর্থ সেখানে বোঝা গেছে যে সেখানে 10 টাকা ছিল। আমরা এখানে একটা উদাহরণ দেখতে পারি, নগদ 5000 টাকা দিয়ে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো। আমি যদি বলি শিক্ষার্থী বন্ধু এটা কি ঘটনা না লেনদেন, তোমরা একটু চিন্তা করো তো এটা কি হতে পারে। 5000 টাকা দিয়ে একটি আসবাবপত্র ক্রয় করলাম, যদিও সেটা একটা ঘটনা, বাট ঘটনার ভিতরে কিন্তু একটা লেনদেন আছে। কি হয়েছে? আসবাবপত্র ক্রয় করছে। আসবাবপত্র বলতে আমরা কি বুঝি? সোফা, ফ্রিজ, সোফা, টেবিল, সেলফ, এগুলোকে বলা হয় আসবাবপত্র। এখন 5000 টাকার বিনিময়ে আমরা একটা আসবাবপত্র পাইছি, তাই না? তাহলে অবশ্যই এটা টাকার অঙ্কে আছে। অর্থ, অর্থ মানে কি টাকা, টাকার অঙ্কে কি পরিমাপযোগ্য। তো বৈশিষ্ট্য একটার ভিতরে প্রথমের বৈশিষ্ট্য হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। তাহলে দ্বিতীয়টা দেখি, আমরা স্লাইডের দিকে লক্ষ্য করি। দ্বিতীয় স্লাইডটা কি আছে? আর্থিক অবস্থার পরিবর্তন। প্রথমটা আমরা বুঝতে পারছি যে অর্থে থাকতে হবে, আর আর্থিক অবস্থার পরিবর্তন কি? দেখো, কোনো ঘটনা ধারা যদি কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তবে সেটি লেনদেন। যে কর্মচারীদের বেতন দেওয়া হলো, এটা একটা কি লেনদেন। কিরকম হয়েছে?
যে আমরা কর্মচারীদের বেতন দিছি, তার মানে কি প্রতিষ্ঠানের টাকা কোথায় গেছে, কর্মচারীদের কাছে গেছে, তার মানে কি এটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তার মানে কি এটা একটা লেনদেন। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য আমরা কি পেলাম, আর্থিক অবস্থার পরিবর্তন। তৃতীয় বৈশিষ্ট্যটা দেখি আমরা কি আছে, দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা কি বলা হয়, আমরা দ্বৈত সত্তা বলতে বুঝি দুটি পক্ষ। একটা লেনদেন সংগঠিত হইতে হলে অবশ্যই দুইটা পক্ষের প্রয়োজনীয়তা আছে। দুইটা পক্ষ কি, একটা পক্ষ সুবিধা নেবে আর একটা পক্ষ কি সুবিধা দেবে। দেখি আমরা স্লাইডে কি দেওয়া আছে, প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে, অর্থাৎ এক পক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ কি করবে, সুবিধা প্রদান করবে। যখনই আমরা কোনো ঘটনায় এইরকম অবস্থা দেখতে পারবো তখন সেটা ধরতে হবে সেটা একটা লেনদেন। আমরা চতুর্থ বৈশিষ্ট্যটা কি দেখি, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র কি, লেনদেনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ এবং একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা হতে হবে, দুইটা পক্ষ হতে হবে। আমরা একটা যেটা শিখলাম দ্বৈত সত্তা, মানে কি দুইটা পক্ষ থাকতে হবে, সেটা থাকতে হবে কি স্বয়ংসম্পূর্ণতা। পরবর্তীতে কি আছে দেখি আমরা, দৃশ্যমানতা। লেনদেন দৃশ্যমানতা বলতে কি, দৃশ্যমানতা হচ্ছে যেটা দেখা যায় এবং দেখা না যায় সে ধরনেরও লেনদেন হতে পারে। তো আমরা এখানে উদাহরণস্বরূপ দেখি কি কি আছে এখানে। দেখো এখানে বলা হয়েছে দৃশ্যমান লেনদেন কি, আসবাবপত্র ক্রয়। আমরা যদি একটা আসবাবপত্র ক্রয় করি, ধরো সোফা সেট বা কিছু অফিসের টেবিল চেয়ার ক্রয় করলাম, সেটা কি দেখা যায়, তার মানে কি আমি টাকাটা ক্রয় করছি সেটা দেখা যাইতেছে, দৃশ্যমান, এটা একটা লেনদেন। কিন্তু লেনদেন কিন্তু শিক্ষার্থী কিন্তু অদৃশ্যমানও আছে। কিভাবে, আসবাবপত্রের উপর যদি অবচয় হয় সেটা কি আমরা কি অবচয় দেখতে পারি না, তাহলে সেটাও কিন্তু লেনদেন হয়েছে। তার মানে কি লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান দুইটাই হতে পারে। পরবর্তীতে কি আমরা কি আছে, ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনাও লেনদেন। সেটা কিভাবে, যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলো ঐতিহাসিক ঘটনা বলা হয়। ঐতিহাসিক ঘটনাকে লেনদেন বলা হয়। আবার ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনা ব্যবসায়ে আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করতে পারে, অবশ্যই তা লেনদেন বলে গণ্য। আচ্ছা, এটা আমি একটু তোমাদের বুঝাইতেছি, দেখো কিভাবে, উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে কি বলা হয়েছে, ঐতিহাসিক ঘটনা, যেরকম আমার ভবিষ্যতে কোনো একটা কিছু হতে পারে সেই ঘটনাকে কি বলা হয় সেটাও লেনদেন হিসাবে ধরতে হবে। যেরকম এখানে বলা হয়েছে কি অনাদায়ী পাওনা সঞ্চিতি। শিক্ষার্থী কিন্তু তোমরা এখন বুঝতে পারবে না যে অনাদায়ী পাওনা সঞ্চিতিটা কি, আমি একটু বুঝাই দিই। দেখো আমরা যদি কারো কাছ থেকে টাকা পাই, তাই না, হ্যাঁ, তখন যদি সেই ব্যক্তি আমাদের টাকা দিতে অসমর্থ হয় তখন তাকে বলা হয় অনাদায়ী পাওনা। আর সেই জন্য আমাদের সঞ্চিতি তৈরি করতে হয়। তাহলে আমরা তো তার কাছে টাকা পাইতাম, তাই না, এখন আমরা জানতে পারছি সে টাকা দিব না, তার মানে কি সেটাও কিন্তু একটা লেনদেন হয়ে গেল। তো এইভাবে আমরা সেটাকে বলতে পারি কি ঐতিহাসিক ঘটনা, সেটাও একটা লেনদেনের বৈশিষ্ট্য। আমাদের লেনদেনের বৈশিষ্ট্য কয়টা গেল, 6টা। এখন লেনদেন কয় ভাবে বোঝা যায়, লেনদেন দুই প্রকার, কি কি, বাহ্যিক লেনদেন এবং অভ্যন্তরীণ লেনদেন। এই লেনদেনটা দুই ভাবে হয়, একটা কি বাহ্যিক লেনদেন আর একটা কি অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেনটা কি, আমরা বাহিরেও যে সকল লেনদেন করে থাকি সেগুলো হচ্ছে বাহ্যিক লেনদেন, এবং প্রতিষ্ঠানের ভিতরে আমরা যে কাজকর্ম করে থাকি লেনদেন ভিত্তিক সেগুলো কি অভ্যন্তরীণ লেনদেন। তাহলে লেনদেন কয় ভাগে ব্যবহার করা যায়, কয় ভাবে, দুই ভাবে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। পরবর্তী স্লাইড দেখো শিক্ষার্থীবৃন্দ, কোন ঘটনা হতে কোনো ঘটনা হতে হলে লেনদেন প্রয়োজন হবে, অবশ্যই আমরা এটা জানি। তো আমরা দেখি বিষয়গুলো কি। যদি লেনদেন হতে হয় তাহলে কি করতে হবে, প্রথমে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। পরবর্তীটা কি হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। তৃতীয়টা কি হচ্ছে, দ্বৈত সত্তা, মানে দুইটা পক্ষ হতে হবে যদি লেনদেন হতে হয়। তারপরে কি আছে, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। তার মানে কি শিক্ষার্থীবৃন্দ, দেখো কোন ঘটনা লেনদেন হতে হলে প্রয়োজন হবে এই 4টা বিষয়। আমরা প্রত্যেকটা বিষয় কি ঘটনা, সেই ঘটনা থেকে আমাদের লেনদেন চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে, দেখতে হবে সেই ঘটনাটা কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য,
আর্থিক অবস্থার কি পরিবর্তন হচ্ছে? দ্বৈত সত্তা মানে দুইটা পক্ষ আছে এবং সেই ঘটনাটা কি অবশ্যই কি স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র কিনা। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে দেখি কি আছে। দেখো এখানে তোমাদের একটা নিম্নের ঘটনার লেনদেন কি না তা কারণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে কি বলা হয়েছে, 50,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা আরম্ভ করা হলো। তার মানে কি, আমরা 50,000 টাকা নিয়ে একটি ব্যবসা আরম্ভ করলাম। আমরা চারটা জিনিস বুঝতে পারছি, কি কি? আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থের পরিমাপযোগ্যতা, দ্বৈত সত্তা এবং স্বয়ংসম্পূর্ণতা। এই চারটা এটার ভিতরে আছে, তাই না? যেরকম 50,000 টাকা নিয়ে যদি আমরা একটা ব্যবসা শুরু করি, তাহলে দুইটা পক্ষ কি করে হয়? যখন একটা ব্যবসা শুরু করি তখন কি হয়, যে আমাদের একটা মূলধন সৃষ্টি হয়, আর মূলধন সৃষ্টি হওয়ার সাথে সাথে কি হয়, প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পায়। সেই জন্য এটা অবশ্যই একটা লেনদেন। এখন কারণটা দেখো কিভাবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা আছে, অবশ্যই আমরা দেখতেছি 50,000 টাকা। তারপরটা কি, আর্থিক অবস্থার পরিবর্তন, কিভাবে, যে মালিক আমাদের যে টাকাটা দিচ্ছে সেটা দিয়ে আমরা ব্যবসা করতেছি, আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। তৃতীয়টা কি, দ্বৈত সত্তা, যে প্রতিষ্ঠানে টাকা আসছে মালিক দিতেছে, তার মানে কি দুইটা পক্ষ আছে, তাহলে এটা কি হবে, লেনদেন। তারপর পরবর্তী জিনিসটা আমরা দেখি কি হয়, স্বয়ংসম্পূর্ণতা। এই চারটা জিনিস কি আছে, এই ঘটনার ভিতরে আছে, তো এটা একটা লেনদেন। আমরা পরবর্তীতে কি আছে দেখতে পারি। এখন শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা প্রশ্ন দেখতেছি, এটা কি, নগদে 15,000 টাকার পণ্য ক্রয়। এটা কি একটা ঘটনা, তাই না? আমরা এখন এই ঘটনা, এটা লেনদেন নাকি ঘটনা সেটা নির্ণয় করি। দেখো কি বলা হয়েছে, 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। আমরা যদি 15,000 টাকার পণ্য ক্রয় করি, তাহলে কি হয়, আমাদের কাছ থেকে টাকাটা চলে যেতেছে, কেউ একজন পাইতেছে, তাই না? তার মানে কি দুইটা পক্ষ হইতেছে, অর্থের অঙ্ক বোঝা যাইতেছে যে 15,000 টাকা, আর 15,000 টাকা কি আসতেছে কারো কাছে, আবার কারো যাইতেছে। তার মানে কি এটা একটা লেনদেন। আমরা দেখি এটা কিভাবে বুঝতে পারবো। দেখো আগের মতোই, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন, দ্বৈত সত্তা এবং স্বয়ংসম্পূর্ণতা। সুতরাং এই চারটা বিষয় কি এটার ভিতরে বিদ্যমান, তাহলে এটা একটা লেনদেন। দেখো এখানে লেনদেন কি লেনদেন নয়, তাহলে এটা একটা লেনদেন। আচ্ছা, আমরা পরবর্তী দেখি কি আছে প্রশ্নে। হ্যাঁ, এটা আবার কি বলছে শিক্ষার্থীবৃন্দ, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে এটা কি হতে পারে, এটা একজন পাওনাদারকে যদি আমরা 10,000 টাকা পরিশোধ করি, তাহলে কি এটা কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এটা কি বোঝা যাইতেছে? অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। কি কারণে? 10,000 টাকা আছে, আর এই টাকাটা কি হইতাছে, একজন পাওনাদারকে পরিশোধ করতেছি। তার মানে কি আমরা আমাদের কাছে যে টাকা পাইতো তারই দিতেছি। তার মানে কি দুইটা পক্ষ হইল, আমার টাকা চলে গেল পাওনাদারের কাছে, এটা কি স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তার মানে কি এটা একটা লেনদেন। আমরা একটু দেখি ধারণাগুলা। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন এবং দ্বৈত সত্তা এবং স্বয়ংসম্পূর্ণতা, চারটা বিষয় এখানে বিদ্যমান আছে। তারপরে শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি আরেকটা স্লাইডে, তোমরা অবশ্যই স্লাইডগুলো দেখে বুঝতে পারবা। পরবর্তী স্লাইডে কি বলা হয়েছে, 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। এটা কি লেনদেন না ঘটনা? এখন দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি চিন্তা করি 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ, এখানে কিন্তু টাকা দেওয়া আছে, তাই না? এবং একজন বলতেছে ফরমাইশ। এখন কথাটা দেখো চিন্তা করা যে আমার টাকাটা কি চলে গেছে কিনা, না। কি কারণে? 8,000 টাকার ক্রয়ের ফরমাইশ প্রদান করছি।